প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। রয়েছেন ইলিয়াস হোসেন, হেড অফ নিউজ RTV। আপনাদের দুজনকেই স্বাগত। খাজা মাইনুদ্দিন, জুলাই সনদ একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, কিন্তু সেই জায়গাটা আসলে অচল অবস্থা। সেটা নড়বে কি চড়বে আমরা জানি না। এর কারণ হলো যে অনেকগুলো বিষয়ে ঐক্যমত হয়েছে, ঠিক আছে, কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে নোট অফ ডিসেন্ট দিয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি এই নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে। এটি একটি বিষয়, কারণ নোট অফ ডিসেন্ট যখন কোনো রাজনৈতিক দল দেয় কোনো বিষয়ে, তখন সেটি তার মানা বাধ্যতামূলক নয়। পরবর্তী সময় তারা বলতে পারে যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছি, কাজেই আমরা এটা মানব না। কি বলবেন? ইশতেহারটা যদি গত বছর হয়ে যেত, বিপ্লবের ইশতেহার বা প্রোক্লামেশন, তাহলে একটা মৌলিক জায়গায় আমরা আগে থেকে থাকতাম। রাইট, একটা এগিয়ে থাকতাম। একটা রাজনৈতিক দল বা প্যারামাউন্ট কোন লিডারশিপের অধীনে গত বছরের যে গণবিস্ফোরণ বা বিপ্লব হয়নি, সে কথা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের গণমানুষ, বাংলাদেশের ছাত্র, আপামর জনসাধারণ বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছে। এবং এর চূড়ান্ত প্রমাণ হচ্ছে অগাস্টের 5 তারিখে যখন শেখ হাসিনার পতন হলো, সেদিন বাংলাদেশের এমন কোনো জায়গা ছিল না যেখানে মানুষ রাস্তায় নেমে আসেনি। সুতরাং কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে। এটা একটা প্রমাণ যে বিপ্লবের একটি ম্যান্ডেট মানুষ দিয়েছে। এই বিপ্লবে মানুষের কিছু প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাগুলো আগের থেকেই তালিকাভুক্ত করা উচিত ছিল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে এই প্রোক্লামেশনটা করা যেত। প্রোক্লামেশনটা করলে রাজনৈতিক দলগুলোর একটা বাধ্যবাধকতা তৈরি হতো এবং একটা ঐকমত্যের ধারণা বাই দিস টাইম আমরা পেয়ে যেতাম। এখন যখন এসে আমরা সনদের ব্যাপারে কথা বলছি, তখন রাজনৈতিক মতামতের ভিন্নতাটা অনেক বেশি প্রকট হয়ে গেছে। এখানে দর কষাকষি হিসেবে দলগুলো দেখছে, দলগুলো আগামী ভবিষ্যৎ পলিটিক্যাল ডিসপেন্সেশনে কে সুবিধাজনক অবস্থায় থাকবে না, সেই চিন্তা ভাবনা তাদের ভিতর ঢুকে গেছে। সে অবস্থায় এই ডিসএগ্রিমেন্ট হওয়াই স্বাভাবিক। কিন্তু আমি মনে করি যে প্রত্যেক পর্যায়ে একটু সমাধান আছে। যে সমস্ত জায়গায় ঐকমত্য হয়েছে, সেগুলোর উপর বেসিস করে আমার মনে হয় যে পরবর্তী আলোচনা করার সুযোগ আছে। রাজনৈতিক দলগুলোকে একটা কনফিডেন্স দেওয়ার ব্যাপার আছে। ঐকমত্য কমিশন যেহেতু মিডিয়েট করছে বিষয়টি, ঐকমত্য কমিশনের দিক থেকে রাজনৈতিক দলগুলোকে আস্থা এনে আমার মনে হয় যে আরও আলোচনা করে যে সমস্ত মতানৈক্য জায়গাটা আছে সেটা ঐকমত্য আনার সময় নেই, সে কথা সত্য। কিন্তু রাজনৈতিক দলগুলো একটা জিনিস বুঝতে হবে, আমার আরেকজন সাংবাদিক আছেন, উনি বলবেন নিশ্চয়ই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলতা, কথাটা অত্যন্ত পুরনো, দায়িত্বশীলতার পরিচয় না দেয়। আমি একটা কথা বললাম, আপনি প্রতিক্রিয়া আপনি দেখালেন, এই অবস্থা যদি চলতে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, এখনও নির্বাচন হয়নি, সংস্কার বিচার সব বিষয় কিন্তু একটি অগ্রগতি হয়েছে, কিন্তু ফলাফল অনেক কিছু এখনও আমরা পাইনি। সেই ফলাফল যদি আপনি নষ্ট করেন, তাহলে শুধু রাজনৈতিক দল, জাতি সকলেই ভোগান্তির শিকার হবে এবং একটা অনিশ্চিত রাজনীতির দিকে আমরা যাত্রা করব। সেটা রাজনৈতিক দলগুলোকে সবার আগে বোঝা উচিত। ইলিয়াস হোসেন, আসলে যতটুকু হয়েছে আমরা না হয় পজিটিভলি ধরে নিলাম, যতটুকু এগিয়েছে, কিন্তু তার কোনো আইনি ভিত্তি নেই। যদি আইনি ভিত্তি না থাকে তাহলে এটা বাস্তবায়ন হবে কিভাবে? এখন ধরেন ওই যেটা ঐক্যমত্যের কথা আর কি, যে সবাই মিলে যেহেতু জিনিসটা করছে, অনেক সময় হয় কি যে আইনি বাধ্যবাধকতা থাকার পরেও বাস্তবায়ন হয় না। আমাদের কিন্তু অনেক বিষয়ে সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু প্রয়োগ নাই। যারা সেটা প্রয়োগ করবে তারা হয়তো দুর্নীতিগ্রস্ত, নইলে স্বজনপ্রীতি, নানান দোষদুষ্ট থাকে। তো যে কারণে অনেক সময় ভালো আইন থাকলেও প্রয়োগ হয় না। তো এখন যে জায়গাটায় আমরা এসেছি, প্রায় 1 বছর হয়ে গেল আপনার অভ্যুত্থানের, তো এইখানে যারা অংশগ্রহণকারী ছিল তারাই কিন্তু দিনের পর দিন এই ঐক্যমত্য কমিশনের বৈঠকে বসছেন, এবং এইখানে কিন্তু দল ছোট বড় অতটা বিবেচনা করা হচ্ছে না। এই কারণে তা যদি করা হতো তাহলে অনেক দল হয়তো আমন্ত্রণই পেত না, যারা কোনোদিন পার্লামেন্টে যায়নি, এরকম দলও আছে। হয়তো আবার একেবারে নবীন দলও যেরকম আছে, আবার অনেক বয়সী দলও আছে কিন্তু কোনোদিন পার্লামেন্টে যেতে পারে, যাওয়ার সম্ভাবনাও নেই। তারপরেও তারা কিন্তু বসছে, প্রতিদিন কথা হচ্ছে, বসছে, বৈঠক করছেন। তো এখন পর্যন্ত যা হয়েছে এক ধরনের অগ্রগতি তো আছেই। আমি বলবো যে এটাও খুব পজিটিভ। বাংলাদেশের রাজনীতিতে এত সহজে একজন আরেকজনকে ছাড় দিয়ে বসে একটা ভবিষ্যৎ চিন্তা করার খুব কমই উদাহরণ আছে। আপনি 90 দেখেছিলেন,
পরবর্তীতে আমরা ওটা কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে। আপনি যেটা বলছেন সেটা হলো মৌলিক যে বিষয়গুলো সেগুলোর বিষয়ে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। না, সে দেওয়া আছে, কিন্তু আমরা তো আশা করি যে তারা হয়তো একমত হবেন, কিন্তু পাশাপাশি এটাও বোঝা উচিত যে প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব গঠনতন্ত্র আছে এবং নিজস্ব চিন্তা ভাবনা আছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে উচ্চ কক্ষে পেয়ার পদ্ধতি সিদ্ধান্ত নিয়েছে কারা? সিদ্ধান্ত নিয়েছে মূলত ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে আর কি। তবে একটা জিনিস যেটি হয়েছে আপনার, এই যে 15 বছরের যে ফ্যাসিস্ট সরকার, যে সরকার এত চেষ্টা করে, দেশীয় তার আইন শৃঙ্খলা বাহিনী তো আছেই, বিদেশি শক্তি পৃষ্ঠপোষকতা কোনো কিছু দিয়ে শেষ রক্ষা হয় নাই। আমি ধারণা করি যে এখান থেকে অন্য যে দলগুলো এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন বা মনে করছেন যে তার ক্ষমতা যাওয়ার মতো, নিশ্চয়ই তারা এটা শিক্ষা নিয়েছেন এখান থেকে। এখন নোট অফ ডিসেন্ট দেন আর আপনি ভালো কিছু করবেন না, নিজের মতো করে করবেন, তাহলে আবারও তো এ ধরনের রক্তপাত হওয়ার মতো অস্বাভাবিক কিছু না। বাংলাদেশে এত মানুষ এবং এত কিছু রাজনীতির সাথে ইনভলভ, যে কোনো সময় যে কোনো ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে পারে। যে জুজুর ভয়টা ছিল, সে ভয়টা কিন্তু গত বছর ভেঙে গেছে। একজন আমাদের এই অনুষ্ঠানেই একজন আলোচক বলছিলেন যে রাজনৈতিক দলগুলো সহজে পার পাওয়া কঠিন, 24 তাদেরকে সবসময় তাড়া করবে। আপনার কি মনে হয়? একদম, আমি এই কথার সাথে একমত। কারণ হচ্ছে যে যেখানে দিনের পর দিন প্রায় 15 বছর আন্দোলন করে সরকারকে টলানো যাচ্ছিল না, অথচ সরকারের বড় বড় অপরাধ, দিনের ভোট রাতে করে, আমি ডামি ইলেকশন করে, এরপরে যে যাকে ইচ্ছা ভোটের আগে সরকার গঠনের মতো আসন হয়ে যায়, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক মনে করি, তাদেরকে গুম অপহরণের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে নিয়োগ করা হয়ে গেছিল। তারা বিকল্প জেলখানা, গুমখানা, নানান কিছু তৈরি করেছিল, যেটা হিটলারের গেস্টাপো বাহিনীর সাথে তুলনা চলে। এরকম ভয়াবহ, বিশেষ করে আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা জানতাম, লিখতে পারতাম না, বা লিখলে গুমের আশঙ্কা। এইরকম একটা এলোমেলো পরিস্থিতির মধ্যেও সরকার টিকেছিল। তারা যেহেতু একটা আনহোলি অ্যালায়েন্স হয়েছিল, আপনার নির্বাহী বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, সবার সাথে এই সরকারের একটা ভাগবাটোয়ারার মতো একটা সিস্টেম ছিল, সেই সরকারও কিন্তু টিকতে পারে নাই। এই বিপুল পরিমাণ ক্ষোভের যে সঞ্চার হয়েছিল, সেটাতে ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো সবাই মিলে যখন এসছে, আমার একটা জায়গায় শুধু একটু কষ্ট লাগে, যেটা যে যতবার দেশে আপনার ধরেন এরকম অভ্যুত্থানের তৈরি হয়েছে বা 111 এসেছে বা সামরিক শাসন এসেছে, প্রথম কোপটা কিন্তু পড়েছে রাজনৈতিক দলগুলোর উপরেই, এবং রাজনীতিবিদরাই প্রথম সাফারার, এবং তাদের পরিবার পরিজন থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে, জেল খেটেছে, তারা তাদের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে যখন আবার একটা পুনর্গঠনের আলোচনা আসে, তখন এই রাজনীতিবিদরাই আবার একমত হতে পারে না বলে জনগণের এই যে দুর্ভোগ এবং কষ্ট বাড়ে। তো তারা যদি একটা মৌলিক শিক্ষা নিয়ে সত্যিকার অর্থে একটা আগামী সুন্দর বাংলাদেশে চিন্তা করতো, আমার মনে হয় না যে সেক্ষেত্রে কারো লস হতো আর। কিন্তু প্রবলেমটা তো রয়েই গেল, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে 23 দিন ধরে টানা ম্যারাথন আলোচনা চলেছে এবং সেটা আলোচনা শেষ হয়ে গিয়েছে এবং সংলাপ শেষ হলো, কিন্তু ঐক্যমত্য কার্যকর করার যে স্পষ্ট রূপরেখা, এটা কিন্তু নেই। এবং এই না থাকার কারণে সংকট কিন্তু ঘনীভূত হচ্ছে, যে যতই বলুক না কেন। একটা দিক, আরেকটা দিক হলো যে রাজনৈতিক সম্ভাবনাটা যে তৈরি হওয়ার কথা ছিল, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, সেটাও কিন্তু বাধাগ্রস্ত হতে পারে এবং আমার কিছুটা অস্পষ্ট। আমরা জানি না শেষ পর্যন্ত যতটুকু আছে সেটা বাস্তবায়ন হবে কিভাবে। এই যে অস্পষ্টতা, এই যে আপনার একটা সংকট সামনে আসতে পারে, এরকম কিন্তু নজির আমরা টের পাচ্ছি, আমরা জানি না কীভাবে বের হবে। তাহলে যদি সেই সংকটটা আবার তৈরি হয় এই ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তগুলোকে নিয়ে বা জুলাই চার্টার নিয়ে, তাহলে লাভটা কী হলো এতদিনের? এবং আপনি নিশ্চয়ই জানেন যে জামাতের তো একজন বলেছেন যে এই সরকারের মেয়াদেই আইনি ভিত্তিতে সনদ কার্যকর হোক, নইলে মামলা করবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে আমাদের যে এত সময় নষ্ট করলেন, কেন নষ্ট করলেন যদি এর আইনি ভিত্তি না থাকে? কারণ হলো আপনি নিশ্চয়ই জানেন যে 91 আগে 90-তে কিন্তু অনেক বেশি সিদ্ধান্ত হয়েছিল, রাজনৈতিক নেতারা শেষ পর্যন্ত সেটা মানে নাই। এই কারণে কেউ বিশ্বাস করছে না যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলে এই জুলাই চার্টার আদৌ বাস্তবায়ন হবে কিনা। আরেকটা জটিলতা রয়েছে, সেটি হলো এখানে অনেকগুলো সিদ্ধান্ত এসছে যেটা সংবিধানের সাথে ক্ল্যাশ আছে, মানে সংবিধানে আরও অনেক কিছু চেঞ্জ করতে হবে। তখন যদি কোর্টে কেউ মামলা করে দেয় যে সংবিধানের সঙ্গে একটা মিল নেই, তখন কিন্তু এটা আবার আটকে যাবে। এর মানে আমি যেটা বলছিলাম, সংকটটা থেকে আমরা কি বেরোতে পারলাম না? এখন পর্যন্ত যে অবস্থায় আছি তাতে শঙ্কামুক্ত না।
তবে আমার এখনো মনে হয় আর কি, আমি আশাবাদী এই কারণে যে ওই যে বললাম যে রাজনীতিবিদরাই বারবার নির্যাতিত হয়, জনগণ তো সাফারার হয় বছরের পর বছর, কিন্তু প্রথম ধাক্কাটা রাজনীতিবিদদের উপরে আসে, তারা সেটা এত দ্রুত ভুলে যাবে। আরেকটা জিনিস ঘটেছে কি, যে খাজা ভাই যথেষ্টই বলেছেন যে অভ্যুত্থানের পরবর্তীতেই যদি কিছু জিনিস একমত হওয়া যেত, সাথে সাথে যদি ঘোষণার বিষয়গুলো আসা যেত। এখন হয়েছে কি, কিছু দিন অতিবাহিত হয়েছে, অনেকের মধ্যে ক্ষমতার বাসনা তৈরি হয়েছে, তারপরে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, দেশের প্রত্যেকটা মানুষ, প্রতিটা দল তাদেরকে যে সম্মান এবং শ্রদ্ধার জায়গায় রেখেছিল, তারাও বিতর্কিত হয়ে যাচ্ছে তাদের কিছু সহকর্মীদের কারণে। এইসব কারণেও মনে হয় যে জোর বা বোল্ডনেস নিয়ে এই জিনিসটা হওয়ার কথা ছিল, সে জায়গায় কিছুটা ঘাটতি পড়েছে। আপনি যেটা বললেন যে জামাতের এক নেতা বলেইছেন যে তারা এটা না হলে মামলার দিকে যাবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন শুধু এখানে নাস্তা পানি করছেন, কোনো কিছু আগাচ্ছে না। তাদের এই কথাগুলো যেরকম আছে, আবার তারা কিন্তু যাচ্ছেন, বসছেনও। আমরা জানি যে এর মধ্যেও একদিন মোটামুটি বিতর্কটা ঝগড়ার পর্যায়ে চলে গেছিল, পরে আবার তারা নিজেরাই সরি বলছে। আমার কাছে এটাও একটা দৃষ্টান্ত মনে হয়েছে যে এই সিনারিওটা আগে আমরা দেখিনি, যে এইরকম হলে হাতাহাতি হয়ে যেত, এখন তারা একজন একজনকে ডেকে সরি বলছে। তো দেখি আর যে কয়েকটা দিন আছে, এর মধ্যে যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়, বেশিরভাগ ক্ষেত্রে যদি একমত হয়, অন্তত যে নির্বাচিত সরকার যাতে এইভাবে লাগাম ছাড়া না হয়ে যায়, সেইটুকু একটু ব্র্যাকেট হলে পরে সবার জন্য স্বস্তিকর হতো আর কি। খাজা মাইনুদ্দিন, যখন এই ধরনের সংকট তৈরি হয়, তখন আমরা দেখেছি যে ফ্যাসিস্ট এবং তার দোসররা সক্রিয় হয়ে ওঠে, এটা বারবার লক্ষ্য করছি আমরা। আবার যখন দেখলাম যে প্রধানমন্ত্রী যখন রাজনৈতিক দলগুলোকে ডাকে, তারা আবার যখন এক জায়গায় জড়ো হয় এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যমত্য পোষণ করে এবং ঘোষণা দেয়, তখন আবার এই দোসররা আবার একটু চুপ করে, কিন্তু আবার বের হয়। কিন্তু এখন যে ধরনের পরিবেশ তৈরি হয়েছে, তারা কিন্তু সক্রিয় হয়ে উঠেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকায় কনভেনশন সেন্টারে যে গোপন বৈঠক নিয়ে একটি ডেইলি পত্রিকা সংবাদ প্রকাশ করলো, এবং পরবর্তী দেখা গেল সেই সংবাদটি একেবারেই সঠিক, এবং পরবর্তী সময় সেনাবাহিনী থেকে সংবাদ সম্মেলন প্রেস ব্রিফিং করা হলো এবং সেখানে ব্যাপক ব্যাখ্যা দেওয়া হলো। এবং আপনি এটাও জানেন যে ইতিমধ্যে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে একজন সেনাবাহিনীর মেজরকে সেনাবাহিনী তাদের নিজেদের হেফাজতে নিয়েছে, যিনি এই বিষয়টা লিড দিচ্ছিলেন। এর মানে হলো কি, যে তারা সক্রিয় রয়েছে, এবং সক্রিয় কখন হয়, যখন দেখে ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো নিজেরা নিজেদের বিরুদ্ধে নেমে পড়েছে, পরস্পরকে শত্রুতা জ্ঞান করছে। এই সংকট থেকে রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসতে পারছে না কেন? এটার একটা বড় কারণ অস্বীকার করা যাবে না যে রাজনৈতিক ওনারশিপে ঘাটতি ছিল বিপ্লবের। এবং আমাদের যে প্রক্রিয়া বিপ্লবটা হয়েছে, বিপ্লবের পরে কিন্তু নৈরাজ্য একটা অনিবার্য ব্যাপার থাকে বিভিন্ন দেশে, হয়নি আমাদের সেই লেভেলে হয়নি, কিন্তু রাজনৈতিক ওনারশিপে ঘাটতি কিছুটা থেকে গেছে। আপনি যে জায়গাটা বলছেন যে 24-এর বিপ্লব মানুষকে হাউন্ট করবে কিনা বা তাড়া করবে কিনা, এটা বিপ্লব ইটসেলফ করবে, সেটা একটি বাস্তবতা। বিপ্লবের স্পিরিট, এত মানুষ রাস্তায় নেমে এসেছে, তারা এটা সহজে ছেড়ে দেবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, পিপুল আর কানেক্টেড, বাংলাদেশিরা সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং রাজনীতির যে ধারা আগামীতে আসবে, সেটা মনে করার কারণ নেই যে আমি যা খুশি তা করে যাব। সোশ্যাল মিডিয়ার চাপ রাজনৈতিক দল বা পরবর্তী সরকারের উপরে যথেষ্ট পরিমাণে থাকবে। থার্ড, যেটা আমরা খেয়াল করি না খুব ভালো করে, সেটা হলো যে গত 17 বছর ধরে যে প্রজন্ম তরুণ থেকে মানে আর একটু বেশি, মানে একটু নট সো ইয়াং, মানে প্রৌঢ় হয়নি কিন্তু তরুণ থেকে গেছে, আমি সোজা করে বলি, যাদের বয়স 40-এর নিচে মোটামুটিভাবে, তারা তো ভোট দেওয়ার সুযোগ পায়নি, রাজনীতির ব্যাপারে অনাগ্রহ ছিল, তারাই বিপ্লবটা দেখেছে এবং তারা রাজনীতিতে কম বেশি আগ্রহী হয়েছে। এবং যেহেতু আগামীতে ভোট দেওয়ার সুযোগ তারা পাবে, এই তাদের ভোটিং বিহেভিয়ার, রাজনৈতিক বিহেভিয়ার, রাজনীতির প্রতি তাদের ধারণা, এটা সম্পর্কে কিন্তু সমাজ পরিষ্কার না, রাজনৈতিক দলগুলোও আমার ধারণা সবাই খুব পরিষ্কার না। সো এই জায়গাতে যদি একটা অচল অবস্থা থাকে, আমি সংকট বলবো না, এটা বেসিক্যালি অচল অবস্থা। এই অচল অবস্থা আমরা আশা করি ঐকমত্যের দিকে যাবে, আশা করতে পারি, কিন্তু যদি কোনো কারণে নাও ঘটে, অনিবার্যভাবে সেটা সংকটের দিকে যাবে, সেটাও মনে করার কারণ নেই। রাজনৈতিক দলরা যদি নিজেরা সংকট সৃষ্টি করে, সেটা এক জিনিস। যদি কেউ আত্মহত্যা দিতে চায়, আপনি থামাবেন কি করে? সুইসাইড করে যদি, কিন্তু এখানে একটা সংকট কিন্তু অন্যরকম রয়েছে, অন্যরকম সংকট। কোনো রাজনৈতিক দল আত্মহত্যা দিলে আমাদের আপত্তি নেই, দেখ, কিন্তু এতে দেশ যে সংকটে পড়ে যাবে, সেটা কি হবে? বাস্তবতাটি এরকম যে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, আপনাকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। যদি আমরা মনে করি সব সমস্যা একবারে সমাধান হয়ে যাবে, সেটা আসলে হবার নয়। আগামীর জন্য কিছু যুদ্ধ আমার থেকে গেল আমাদের জন্য। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
নিপীড়নের স্মৃতি। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট খাজা মাইনুদ্দিন, রয়েছেন RTVর হেড অফ নিউজ ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন, আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ার চাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে, এটাও যেমন সত্য, আবার এই সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু রাজনৈতিক নানান ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। আমরা লাস্ট দেখলাম নাহিদ ইসলামের একটি ফেসবুক স্ট্যাটাসে, এবং সেখানে এমন কিছু কথাবার্তা আসলো যেটা নিয়ে তুমুল বিতর্ক চলছে। বিশেষ করে উনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে চ্যালেঞ্জ করেছেন। উনি বলেছেন যে তারেক রহমানের সঙ্গে যখন আমরা আলাপ করি 5 তারিখে, উনি পরিষ্কার বলেছেন জাতীয় সরকার গঠনের ব্যাপারে উনি বিরোধিতা করেছেন, একই সঙ্গে সংবিধানের বাতিল করে নতুন সংবিধানের ব্যাপারে ওনার আপত্তি ছিল। এটা একটি দিক। আর দিক সেটা হলো সমন্বয়ক নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আমার প্রশ্নটা হলো সেটি হলো যে রাজনৈতিক দলের নেতারা, এমনকি সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও ফেসবুকে কিছু স্ট্যাটাস দেওয়ার কারণে যে বিতর্ক তৈরি হয়, এটা চলতেই থাকে এবং এটা পরবর্তী সময় এটা প্রমাণ হিসাবে বা ডকুমেন্ট হিসাবে সামনে আসে। এই যে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নতুন একটা ট্রেন্ড তৈরি হয়েছে, কিন্তু দায়িত্বশীল পর্যায়ে থেকে কি এইগুলো দেওয়া ঠিক? সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা এতটাই বেড়ে গেছে, এখন দেখবেন যে ছবি আগে আপনার স্ত্রীর সাথে ছবি আপনি বাইরের লোককে দেখাতেন না, সেই জাতীয় ছবিও তারা এখন ফেসবুকে স্ট্যাটাস করে। বিশেষ করে আপনি যদি লক্ষ্য করেন যে আরব বসন্ত থেকে এটার স্ফুরণ ঘটলো আর কি, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গণজমায়েত বা একটা রেভুলেশন করা যায়। তো এটা হয়েছে, কিন্তু ওই যে আপনি যে প্রশ্নের মধ্যে যে কথাটা বলছিলেন দায়িত্বশীল আচরণ, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের সাথে এখন এতটাই ওতপ্রোতভাবে জড়িত, আমরা এটাকে বন্ধ করা বা এটা বাদ দিয়ে চলতে পারবো না। কিন্তু গুরুত্ব দিতে হবে ওই জায়গাটায় আপনি যেটা বললেন যে দায়িত্বশীল আচরণ। যে আপনার এখন আমরা যেমন জানি যে খাজা ভাই আরও ভালো জানেন এই বিষয়ে, যে শুল্ক নিয়ে মার্কিনের সাথে যেটা কথাবার্তা হচ্ছে, ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে যাচ্ছে যে সরকার কি শর্তে এই যে 20% নেমে আসলো, কেন সেটা স্বীকার করলো না, বলা হলো না। অলরেডি প্রেস সচিব বলেছেন আর কি যে হ্যাঁ কিছু আলোচনা তো আছেই যেটা অপ্রকাশযোগ্য আর কি। এই কথার পরে আরও বিতর্ক উস্কে দেওয়া হয়েছে যে তাহলে না জানি কি হয়েছে। আমরা জানতাম, ছোট সময় থেকে শুনে আসছিলাম যে আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার সাথে 25 বছরের গোলামি চুক্তি করেছে, সেই চুক্তি প্রকাশ্যে আসতো না, হ্যাঁ আবার সামনে আসছে। তো এই যে যখন মানে আধুনিক কনসেপ্ট যেটা গণমাধ্যমের বলা হয় যে চাপানোর চেয়ে ছাপানো ভালো, তো আপনি যে কথাটা বলতে চাচ্ছেন না কিন্তু আবার বলছেন যে হ্যাঁ কিছু একটা আছে, ওটা নিয়ে আরও গুজব আরও ডালপালা ছড়ায়। তো এটাকে মেনে নিয়ে যে আধুনিক যে তথ্য প্রযুক্তি, এটা আপনার রাজনীতির ক্ষেত্রে বলেন, দেশের উন্নয়নে বলেন বা ঝগড়াঝাটি থামানোর ক্ষেত্রে বলেন, ভূমিকা রাখা উচিত। বরঞ্চ এটা দিয়ে এটা আপনি নষ্টও করতে পারবেন, এটাতে উস্কাইতে পারবেন। তো আপনি যদি দায়িত্বশীল ব্যক্তি হন, এখন এলেবেলে সমাজে 2-4টা লোক একটু ফাজলামো করতেই পারে তার সামাজিক যোগাযোগের মাধ্যমে গিয়ে, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন, বা আমি আপনি নিজেদেরকে বিবেকবান দায়িত্বশীল লোক বলে, তাহলে আমাদের পক্ষে এটা করা উচিত না, করা ঠিকও হবে না। দায়িত্বশীল পদে যেতে হলে দায়িত্বশীল আচরণ আগে কনফার্ম করতে হবে। আর সেটা করার জন্য আমি আপনার সাথে একেবারেই একমত যে দায়িত্বশীল লোকদের হালকা বা খুবই ছেলে বিষয় নিয়ে ফেসবুকে মাথা ভালো না, শোভনীয় না, মানুষ ওটা ভালোভাবে নিচ্ছে না। আপনার উচিত যে দলীয় ফোরামে কথা বলেন, বা আপনাদের মধ্যে তো দেখা সাক্ষাৎ হচ্ছেই, সবসময় বৈঠক হচ্ছে, সেখানে এগুলো কথা বলেন। ফেসবুকে দিয়ে অন্য মানুষকে সমালোচনা করার সুযোগ দেয়া, এবং যেটা একটা পজিটিভ বিষয়টাকে বিতর্কিত করে পরে দেখা যায় যে খেলক করে ছেড়ে দেয় আর কি, সেটা না হলে ভালো সবার জন্য। খাজা মাইনুদ্দিন, ইলিয়াস হোসেন কিছু কথা বলেছেন, সেটা আমি আরেকটু যোগ করে আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জুলাই নেতৃত্ব দানকারী তরুণদেরকে বিতর্কিত ও পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে গোটা গণ অভ্যুত্থানকে বিতর্কিত এবং খাটো করা একটা অপপ্রয়াস চলছে, এবং এই ফাঁদে তরুণরা পা দিচ্ছেন, যেটা ইলিয়াস হোসেন বলছিলেন। ফেসবুকে নানা স্ট্যাটাস দিয়ে তারা বিতর্কে অংশ নিয়ে বিষয়টিকে আরও জটিল করছেন। ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর মধ্যে পরস্পরের বিরুদ্ধে শত্রু ভাবাপন্ন কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছে। তাতে আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা, তারা কিছুটা ক্ষুব্ধ, একই সঙ্গে হতাশ। তারা পেছনের খবরগুলি লক্ষ্য করার চেষ্টা করছে না। কী কারণে করছে না আমরা জানি না, কিন্তু এর পেছনে যে লোক আছে তাদের ভিতরে লাগিয়ে দিতে চায় পরস্পরের বিরুদ্ধে, এই বিষয়টাকে তারা জানছে না। তরুণদের ব্যাপারে আমার ধারণা, সবটা জানি না, কিন্তু আমার ধারণা হচ্ছে যেহেতু তারা বয়সে তরুণ, রাজনীতিতে তরুণ, এবং এই যে তরুণ নেতৃত্ব গত বছর আন্দোলন সফল করেছেন,
তারা যে বয়সে কাজটি করেছেন, আমি আপনি যে বয়সে, আমরা তাদের চেয়ে আমরা একটু পলিটিক্যাল ছিলাম বেশি, আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলছি, রাজনীতি না করলেও। ওই সময়ের হোল প্রজন্মই, এন্টার প্রজন্ম রাজনীতির ব্যাপারে আগ্রহী ছিল। আর গত বছরের যে তরুণ নেতৃত্ব, তারা রাজনীতিতে আগ্রহী ছিল না। ফলে রাজনীতির বিষয়টি তাদের কাছে অত্যন্ত নতুন হওয়ায় তারা রাজনৈতিক ভুল করাটা খুব স্বাভাবিক ব্যাপার। এই বিষয়ে আমার মনে হয় যে আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপটা পরিষ্কার। কিন্তু আমি যেটা বলবো, যেহেতু তরুণরা একটা রাজনৈতিক দল করেছে, সেহেতু আমার মনে হয় আরেকটা সেপারেট প্ল্যাটফর্ম থাকা উচিত ছিল তরুণদের, যেটা সার্বজনীন একটা প্ল্যাটফর্ম থাকা উচিত ছিল, যে জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী কিন্তু এনসিপি সাথে জড়িত না। মানে আমি বৈষম্যবিরোধী ছাত্র যে জোট আছে সেটার কথা বলছি না, কারণ বৈষম্যবিরোধী ছাত্র জোটের সাথে এনসিপির যোগাযোগ আছে, এটা বোঝা যায়। সো এর বাইরেও একটা প্ল্যাটফর্ম থাকতে পারতো, সার্বজনীন প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু সেটার সংখ্যা প্রায় 36টা। সেটা তো আর হয় না, এটা সার্বজনীন একটা প্ল্যাটফর্মের কথা আমি বলছি। সেটা থাকলে এটা সেপারেট করা যেতে পারতো। আর আরেকটা জিনিস, আমার নিজের ওপিনিয়ন সেটা, যে এনসিপির লিডারশিপ ভেরি ইয়াং। আমরা ইয়াংদেরকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমি মনে করি যে প্রকাশ্য তাদের মুরব্বী থাকা উচিত ছিল। মুরব্বী মানে আমি অ্যাডভাইজার মিন করছি। তাদের যদি উপদেষ্টা থাকতো, তাহলে এই যে রাজনৈতিক ভুল যেগুলো করছে, এগুলো করার সম্ভাবনা কমে যেত। মুরব্বী নিশ্চয়ই আছে, সেই মুরব্বী দুই ধরনের হতে পারে। তার ভালো অ্যাডভাইস দিচ্ছে কিছু মুরব্বী, আর কিছু মুরব্বী হয়তো উস্কানিমূলক অ্যাডভাইস দিচ্ছে, এরা আবার অফিশিয়াল মুরব্বী নয়, এরা অফিশিয়াল মুরব্বী। আমি যদি জানতাম এই মুরব্বীটাকে, আমি আপনি জানলে আমাদের জন্য সুবিধা হতো, মুরব্বীদের প্রশ্ন করতে পারতাম যে এই তরুণদেরকে আপনি কি বুদ্ধিটা দিচ্ছেন, কি উপদেশটা দিচ্ছেন। পিছনের সারির অচেনা মুরব্বী থাকলে এই বিপদটা বেড়ে যায়। এবং আমি মনে করি যে রাজনৈতিক শক্তিকে আমরা অলওয়েজ ওয়েলকাম করি, ভালো শক্তিকে। সুতরাং এনসিপি বা অন্য যে কোনো নতুন রাজনৈতিক দলের উচিত হবে প্রকাশ্যে তাদের অ্যাডভাইজার নিয়োগ করা, যাদের রাজনৈতিক অভিজ্ঞতা, ধীশক্তি, তারপরে প্রজ্ঞা আছে, তাদেরকে সাথে রাখলে তাদের কোনো ক্ষতি হবে না, তাদের অনেক বেশি লাভ হবে এবং দেশ অনেক ক্ষেত্রে উপকৃত হবে। এবং এই যে রাজনীতিতে এই যে উস্কানিমূলক বক্তব্যের ক্ষতিকর দিকটা দেখেন, এই যে ফেসবুক স্ট্যাটাস ফলে এটা আরেকজনকে আরেকটা রিয়াকশনারি মন্তব্যের দিকে ঠেলে দিচ্ছেন। আরেকটা জিনিস হলো যে তাহলে তো সেই পুরনো পলিটিক্স এসে যাচ্ছে। এই রাজনীতিতে যে পরিবর্তন আনা দরকার ছিল, সেখান থেকে প্রতিক্রিয়াশীল রাজনীতির বাইরে আসা দরকার, গালিগালাজের বাইরে আসা দরকার, নতুন কোনো কিছু উপহার দেওয়ার চেষ্টা করা দরকার। আরেকটা হলো যে ডিনায়াল সিনড্রোম বা যে প্রত্যাখ্যান করার যে টেন্ডেন্সি আমাদের 80 বছর ধরে আমরা দেখে আসতেছিলাম, প্রত্যাখ্যানের তো বাইরে আসা দরকার। কোনো ক্ষেত্রে কোনো অ্যাকশন, সেটা বিএনপির ক্ষেত্রেও দেখেছি, এনসিপিরও দেখেছি, কোনো অভিযোগ তার স্বীকার করে দলীয় ব্যবস্থা নিয়েছেন, সেটা অত্যন্ত ভালো, সেটাই তো হওয়া উচিত। ফলে এখন আমার মনে হয় যে এই যে প্রক্রিয়া চলছে, এর বাইরে একটা রাজনৈতিক ডায়ালগও দরকার। আমি ঐকমত্য কমিশনের যে আলোচনা হচ্ছে, এর বাইরে আমি মনে করি রাজনৈতিক দল সমূহের মধ্যে রাজনৈতিক সংলাপ করা খুব জরুরি হয়ে পড়েছে। ইলিয়াস হোসেন, কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এই মুহূর্তে ফ্যাসিস্ট বিরোধী যে রাজনৈতিক দলগুলো চলছে, তারা আওয়ামী লীগকে অনুসরণ করছে। তারা আরও বলছেন যে আওয়ামী লীগের যে নফসানিয়াত এদের মধ্যে ঢুকে পড়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একই সুরে কথা বলছে, একই ধরনের হুমকি দামকি দিচ্ছে, আক্রমণের ভাষা কিন্তু একই রকম। এই যে আওয়ামীকরণ রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে, আওয়ামীকরণ আদর্শগতভাবে না, আচরণগত দিক থেকে, এই আওয়ামীকরণ আচরণ কিন্তু আমাদেরকে সংকটে ফেলে দিতে পারে সামনের দিনগুলোতে। যার কারণে আমরা মাঝে মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মুখে শুনি, যেমন কদিন আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে একটা সীমা থাকা দরকার। একই সঙ্গে উনি আরও বলেছেন যে যদি আমরা নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু অস্বাভাবিক ঘটনা ঘটা অসম্ভব নয়। তারা নিজেরাই বলছে, আবার নিজেরাই করছে সবাই। এক্ষেত্রে বেরিয়ে আসতে পারবে না এই দলগুলো? বেরিয়ে আসা উচিত। আর যেগুলো হচ্ছে আসলে খুবই দুঃখজনক। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বললেন, তো দেখেন সে গত 17 বছর ধরে রাজপথে আছে এবং এই দলটার মধ্যে সে ভূমিকা রাখতে গিয়ে দলের নেতাদের দ্বারাও কখনো কখনো সে প্রশ্নের মুখে পড়েছে বা অবমূল্যায়নেরও শিকার হয়েছে। কিন্তু কখনোই এই যে একটা সোবার পলিটিশিয়ানের অবস্থান থেকে কিন্তু সে কক্ষচ্যুত হয় নাই। তার মানে আমাদের সামনে উদাহরণ আছে যে আপনি ভদ্র ভাষায়ও রাজনীতি করতে পারেন, এবং সেটার প্রমাণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আপনি লাস্ট যে কথাটা বললেন, উনি কিন্তু ইঙ্গিত করেছেন ওরকম সর্বনাশা কোনো কিছু ঘটে যেতে পারে। কিন্তু তো এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু রাজনীতির বয়স একেবারে ওই সময়ই না,
আগেও ছিল। 2018-তে কোঠা আন্দোলনে যেখানে নুরুল হক নূর নেতৃত্ব দিয়েছিলেন, আজকে এনসিপির যিনি সদস্য এর একসাথেই ছিলেন, এবং তখনও তারা যথেষ্ট সাহস এবং কি রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছেন। তখনও ফেসবুকে এত কিছু আমরা তখন দেখিনি, তারা তাদের লক্ষ্যের দিকেই মনে হয় বেশি নিবেদিত ছিলেন। তো ওই একটা কথা আছে না, আসলে ধরেন যখন আপনার ক্ষমতা বা কোনো কিছু প্রাপ্তি যুগের একটা সম্ভাবনা দেখা দেয়, তখন বোধহয় নীতি, আদর্শ, অনুশীলন সবকিছু একটু প্রশ্নের মুখে পড়ে যায়, যেটা এখন আমরা দেখছি। আরেকটা বিষয় হচ্ছে যে যখন এই আপনার এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করলো এবং বিপ্লবে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিল, তারপরে তো বিএনপি, জামাত সহ আপামর জনসাধারণ তাদের পিছিয়ে চলে আসলো। তো ওই সময় তাদেরকে যেরকম টকবকে তরুণ এবং কি জীবন উৎসর্গ করার একটা মানসিকতা রাজপথে নামছেন, সারা দেশের মানুষের যে রেসপেক্ট পেয়েছে, সেইটা এখন প্রশ্নের মুখে পড়ার কারণ হচ্ছে যে তারা যে রাজনৈতিক দল গঠন করেছে, এখন তারা মনে করছে যে আমরা এত বড় একটা ত্যাগ করে স্বৈরাচার মুক্ত করেছি দেশকে, তাহলে তো আমরা তাদের ভালোবাসা পাবো। ভালোবাসায় ঘাটতি নাই, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে। এখন এনসিপিকে শুধু বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের নেতা হিসেবে দেখছে না কিন্তু মানুষ, একটু পলিটিক্যাল পার্টি হিসেবে দেখছে। তো তখন আপনি বিএনপিকেও যেভাবে মূল্যায়ন করবেন, তাকেও যেভাবে মূল্যায়ন করবেন, জামাতকেও। কিন্তু আরেকটা প্রশ্ন এসে এই জায়গায় একটু আরেকটা প্রশ্ন এসেছে এই কারণে, এনসিপির বয়স কত, কয়েক মাস, 1 বছরও হয়নি, কিন্তু আমরা দেখছি এই দলটি যেভাবে শুরু থেকে আক্রমণের শিকার হয়েছে, সম্ভবত আর রাজনৈতিক দল নিজেদের মধ্যে এত আক্রমণের শিকার হয়নি। একটা দিক। আরেকটা দিক হলো যে কেউ কেউ বলে থাকেন যে কেন এই ছাত্ররা পলিটিক্সে আসবে, তারা আবার ইয়েতে চলে যাবে, তারা হালুয়া রুটি খেতে আসছে। আমরা এখানে বারবার এই বিষয়ে আলোচনা করছি। যখন বলে তারা হালুয়া রুটি খেতে আসছে, এর মানে পুরো রাজনৈতিক দলগুলো ভাবছে, এটা কি ভাবছে যে তাদের হালুয়া রুটিতে এরা ভাগ বসাতে আসছে? এটা কিন্তু তার প্রবলেম। তারা মনে করছিল যে সব কিছু মুক্ত, এই ছেলেরা আমাদের জন্য বাধা। এই কারণে আমরা লক্ষ্য করি এদেরকে তুচ্ছতা ছিল বলা, বাচ্চা কাচ্চা বলা, চিলড্রেন পার্টি বলা, এবং শুনলে আপনি নিশ্চয়ই অবাক হবেন, আপনি নিশ্চয়ই দেখছেন যে এদেরকে প্রতিনিয়ত আপনারা দেখতেছেন, এদেরকে বাতিল করে দেওয়ার একটা মানসিকতা রয়েছে। না, সেটা তো আছেই। আপনি তো আমার এর আগের কোশ্চেনটা ওইটাই বলছিলেন যে একটা ফ্যাসিস্ট আচরণের মতো আসছে, সেখানে এটা মেলানো যায় আর কি, যে তাদেরকে তুচ্ছতাচ্ছিল করার বিষয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে 8-10টা রাজনৈতিক দলের মতোই যে তাদেরকে সমমূল্যায়ন মানুষ করে ফেলবে এই অল্প সময়, সেটাও কিন্তু আশা করা ঠিক হবে না। আমি রাজনৈতিক দলগুলোর কথা বলছি। ওই তো মানে তারাও তো রাজনীতির প্রতিপক্ষ হিসেবে এখন দেখছে। 1 বছর আগেই যাদেরকে হিরো হিসেবে দেখলে অসুবিধা নেই, এখন প্রতিপক্ষ দেখলে অসুবিধা নেই, দেখছে শত্রু হিসেবে। প্রতিপক্ষ হিসেবে দেখার আমাদের এখানে যে কালচারটা আপনি জানেন যে অতীতে যে কারণে আপনি আওয়ামী আচরণের কথা বলছেন, এটা এত দ্রুত যায় না মানুষের মধ্যে থেকে। ওইটা আছে, মানুষের মধ্যে আছে যে কাউকে ঘায়েল করার জন্য হইলে এভাবে বলে, এমন কি বলে ব্যক্তিগত পরিবার নিয়ে কথা শুরু করে দেয়, যেটা রাজনীতিতে আসার কথা না। যে কে কার কোন এলাকায় বিয়ে করছে, কোন আওয়ামী লীগের লোক তার আত্মীয় আছে, এসবও তো এসব তো আসার কথা ছিল না। কিন্তু রাজনীতি যখন তারা করতে যাচ্ছে তখন এগুলোর মুখে পড়তে হবে। আপনি জানেন যে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরী শুধু রাজনীতিবিদই না, তিনি একজন চিকিৎসক হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। উনি রাজনৈতিক দল গঠন করার পরে তারা রেল লাইনে দৌড়াতে হচ্ছে, টোকাইরা তাকে দৌড়াইছে। তারপর ডক্টর কামালের মতো এত বড় মানুষ আওয়ামী লীগ ছেড়ে যে যখন রাজনৈতিক দল করে, সহজে কিন্তু আরাম পায় নাই, সারাক্ষণই বাধা বিপত্তির মুখে পড়ছে। এটা আমাদের রাজনৈতিক কালচার। আমি বলি না যে এটা কন্টিনিউ হোক, এই কালচার না থাকলে ভালো। কালচার বলি, হ্যাঁ অবশ্যই, এই অপসংস্কৃতি আপনি বলতে পারেন আছে, কিন্তু আমি বলছি এটার অস্তিত্ব অস্বীকার করা যাবে না, এটা আছে। ফলে এই বাধা বিপত্তিগুলো তাকে ওভারকাম করতে হবে। আমার ধারণা তারা এই সম্প্রতি যে বিতর্কগুলোতে জড়িয়েছে, যে চাঁদাবাজি বা নেতৃত্ব নিয়ে কোন দল বা কেউ কেউ পদত্যাগ করছে, এই বিষয়গুলো যদি না থাকতো আরো সহজে ওভারকাম করতে পারতো। আরেকটা মজার ঘটনা রয়েছে, ধরুন আমরা অনেক রাজনীতিবিদ যারা এনসিপির চাঁদাবাজি, আমরা মাঝখানে, আমরা তো আর রাজনীতিবিদ না, কিন্তু অনেক রাজনীতিবিদ এনসিপির চাঁদাবাজির বিরুদ্ধে যারা বলছেন সে নিজেই চাঁদাবাজির সঙ্গে জড়িত। হ্যাঁ, আমরা তো ওই যে ধরেন যে আপনি করলে খুব খারাপ জিনিস, আমি করলে খুব একটা খারাপ না, তখন একটা ব্যাখ্যা দাঁড়ায়। তবে এই কথাও কিন্তু লক্ষণীয় যে যারা এগুলো বলে বা সমালোচনা করে তারা কিন্তু খুব স্বস্তিতে নাই। এখন পর্যন্ত ধরে যদি দল হিসাবে বলি, বিএনপি প্রায় 5,000-এর উপরে তাদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে, এবং এখন নতুন যে ঘোষণা আসছে এটা আরও ইন্টারেস্টিং। তারা বলছে যে এই বহিষ্কার করলে যেহেতু কিছু হচ্ছে না, পুলিশ ধরছে না, এই দোষও আসতেছে বিএনপির, তাহলে কি করবো? তারা এখন তাদের ওই বিতর্কিত কর্মীকে নিয়ে থানায় নিয়ে ধরে দিয়ে আসবে, তারা এটা বলছে। আমি কিন্তু এটার এক ধরনের উন্নয়ন চিন্তা করছি, এক ধরনের অগ্রগতি চিন্তা করছি। বাধা রয়েছে, যারা দলের এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে
তারা নিজেরা যদি জড়িত থাকেন তাহলে কি হবে? সে কথাও আসতেছে যে এখন বলা হচ্ছে এরকম যে আপনি শুধু চাঁদাবাজ ধরবেন না, তার পৃষ্ঠপোষককে কার ইন্ধনে সেটা করছে, সেই আলোচনাগুলো আসতেছে। আগে এগুলো কিন্তু বলাও যেত না। হ্যাঁ, এবং এটা শুধু বিএনপি জামাত সব দলের মধ্যেই এই প্রক্রিয়াটা আছে। এবং আপনি জানেন যে ঐতিহাসিকভাবে রাজনৈতিক দলগুলো চাঁদার উপরেই নির্ভরশীল। সেটা কি ছিল যে আপনাকে পছন্দ করে আপনার দলকে একজন বড় ব্যবসায়ী, সে একটা অনুদান দিয়ে, ওইটা এক জিনিস। আমি ওই জায়গা থেকেই অপভ্রংশ হয়েছে এটা আর কি। একটা সময় যখন আপনি উৎসাহ দেওয়ার জন্য করতেন, আপনি যখন নিজের থেকে চাঁদা দিতেন, তখন এটার সহযোগিতার পর্যায়ে ছিল। কিন্তু এইটা যখন যারা দুষ্টু রাজনীতিবিদরা প্রফেশনালি নিয়ে নিয়েছে, তখন এটা চাঁদাবাজি এবং খারাপ বিষয় চলে আসছে। এটা হওয়ার কথা ছিল না। তবে যেহেতু এখন সব রাজনৈতিক দলগুলোই এক ধরনের সংস্কার চাচ্ছেন, যে বাজে অপসংস্কৃতির মধ্যে এতদিন থেকে এসছে, তারা জনগণ তাদেরকে রাজনীতির নাম শুনলে তো খারাপ ভাবে, নিজের ছেলে মেয়েকে রাজনীতিতে দিতে চায় না। আপনি দেখবেন অনেক হোটেল রেস্তোরাঁয় লেখা থাকে এখানে রাজনৈতিক আলাপ নিষেধ বা রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। তো এগুলা কি রাজনীতিবিদদের জন্য খুবই নেগেটিভ বার্তা, যে তার মানে আপনি রাজনীতিটা উন্নত করেন, ভালো করেন, তাহলে ভালো মানুষগুলো আসবে, সেক্ষেত্রে চাঁদাবাজি বাদ দিতে হবে। তো এই আলাপগুলো এখন খুব হচ্ছে। আমার ধারণা যে এই ইন্টারেকশন যত বাড়বে তত পরিবর্তন আসবে। আর খাজা ভাইও তখন বলেছেন যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমেরও যে এখন ব্যবহার, আপনি চাইলেই যে কাউকে ওভারলুক করবেন পারছেন না। আপনি দেখেন সেই বরগুনার কোন জায়গায় কোন ঘটনা ঘটলো, লন্ডন থেকে তারেক রহমান সাথে সাথে সেটা স্টেপ নিয়ে বিএনপি নেতার বহিষ্কার বা দুইজন লোকের বাড়িতে পাঠিয়ে দিয়ে তারে ফোনে কথা বলায় ধরা, এত গুরুত্ব কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো আগে দিত না। কিন্তু এখন কিন্তু ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। আমি সেটাই বলছি। তো এই বাধ্যতাটা যদি মজ্জাগত হয়ে যায় সবার, তাহলে একটা সুন্দর আগামী বাংলাদেশ হতে পারে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট খাজা মাইনুদ্দিন, রয়েছেন RTVর হেড অফ নিউজ ইলিয়াস হোসেন। খাজা মাইনুদ্দিন, ইলিয়াস হোসেন কিছু কথা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে, নেতারাও প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে প্রশ্নগুলো অনেকে রেগে যান এবং আক্রমণাত্মক কথা বলেন। গত 17 বছরে যে রাজনীতিটা বাংলাদেশে চর্চা হয়েছে, সেটা তো অসহিষ্ণুতার রাজনীতি, সেটা তো রাজনৈতিক প্রতিপক্ষকে অস্বীকার করা রাজনীতি। তো এটা মানুষ যতই ঘৃণা করুক, শেখ হাসিনা রেজিমের বিদায় হয়েছে, ফ্যাসিজমের পতন হয়েছে, কিন্তু সেটি একটি সংস্কৃতি হিসেবে তো রাজনীতিতে রয়ে গেছে, যেটাকে আপনি অপসংস্কৃতি বলতে পারেন, কিন্তু সেটা তো এক ধরনের সংস্কৃতি। এবং তরুণরা, রাজনীতিবিদরা, ধরেন বিএনপির কর্মী বা জামাতের কর্মী, ডমিনেন্ট ফেনোমেনাটা কি দেখেছে যে ওইভাবে কথা বলতে হয়। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, এটা যদি আপনি না করেন আপনার খবর আছে, যেটা সন্ত্রাসীর ভাষা। সন্ত্রাসীর ভাষাই আমরা, এবং অশোভন ভাষা রাজনীতিতে আমরা দেখেছি, রসবন আচরণ আমরা দেখেছি। চোখ তুলে নেব আপনার, এটা তো আমরা টকশোতে শুনেছি এই কথা। সেটাই তো রাজনীতির কালচার ছিল। ফলে সেটা ওভারনাইট চলে যাবে সেটা না, গেলে ভালো হতো। আমি একটা পিছনে ফিরে দেখাই। ধরেন 40-এর দশক এবং 50-এর দশকে যখন ডিকলোনাইজেশন শুরু হলো, বিভিন্ন রাষ্ট্র স্বাধীন হলো, আমাদের এই অঞ্চলে স্বাধীন হলো, তখন ব্রিটিশরা চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো প্রবলেম হলো। দেখা গেল যে ব্রিটিশ শাসন ঘৃণা করছে, ব্রিটিশদের ঘৃণা করছে, কিন্তু কলোনিয়াল পরবর্তীতে যে শাসন, যে আমলাতন্ত্র, যে রাজনীতি শুরু হলো, সেটা ওই ধাঁচের রাজনীতি শুরু হলো। তার মানে দাঁড়াচ্ছে, তখন একজন নামকরা নেতা বলেছিলেন যে আপনি বাঘকে বিদায় করেছেন, কিন্তু বাঘের আচরণ নিজে গ্রহণ করেছেন। এখনকার অবস্থাটা অনেকটা ওরকম, যে আপনি ফ্যাসিস্ট রুলারকে বিদায় করেছেন, কিন্তু তার আচরণটা আপনি নিজের অজান্তে গ্রহণ করছেন। এইটা থেকে ছেদ টানাটা খুব জরুরি। 71-এর পরও আমরা ছেদ টানতে পারি নাই। 90-এর পরে আমি কিছুটা সাফল্য বলবো এই কারণে যে অন্তত 3টা নির্বাচন,
চেন্নাই নির্বাচন, তার আগে আপনার খেয়াল করবেন বেগম খালেদা জিয়া যখন 91 সালের নির্বাচনে জয়ী হলেন, আপনি ওই সরকারের আচরণ খেয়াল করবেন, অত্যন্ত সহিষ্ণু, এবং 3 জোটের যে রূপরেখা ছিল, বুদ্ধিজীবীদের যে অ্যাডভাইসগুলো ছিল, সেগুলো কিন্তু ওই সরকার অনেক বেশি মান্য করার চেষ্টা করেছেন, এটা আপনি নিশ্চয়ই মনে আছে। ফলে এই যে সহিষ্ণুতা উনি দেখিয়েছেন, তার মানে ওইটা একটা চাপ রাজনৈতিক দলগুলোর উপর ছিল। এবারে আমাদের জন্য ফ্যাসিস্ট রেজিম থেকে সেট টানাটা খুব জরুরি, কিন্তু বললাম যে ওই আচরণে যেহেতু অভ্যস্ত হয়ে গেছে, সেহেতু ওভারনাইট সেট টানা যাচ্ছে না। কিন্তু সেটা শেষ কথা না, এই কারণে যে ধরেন যাদের বয়স, আমি এটা আমার আলোচনাটা নিশ্চয়ই একাডেমিক্যালি নেবেন, পার্সোনালি কেউ নেবেন না আমি আশা করি, সেটা হচ্ছে যে যাদের বয়স 70-এর উপরে অথচ নেতৃত্বে আছেন, তো তিনি কিছুটা অ্যারোগেন্টলি কথা বলে অভ্যস্ত, এরকম নেতাও তো আছে। অতীত সবগুলো বাহবা পেয়েছে বলে টেন্ডেন্সি তার মধ্যে কাজ করে, এবং প্রতিপক্ষকে আক্রমণাত্মক ভাষায় কথা বলে বাহবা পেয়েছে। এবং এটা সারা পৃথিবীতেই যে হিংসাত্মক কথা বললে যত দ্রুত বাহবা পাওয়া যায়, ভালোবাসার কথা বললে তো একটু আস্তে আস্তে রেসপন্স হয়। কিন্তু যেটা বুঝতে পারছেন না পুরনো রাজনীতিবিদরা, সকলেই না, অধিকাংশই একেবারেই বুঝতে পারছেন না, তারা অলরেডি অকেজো, অচল হয়ে গেছেন, অবসোলিউট বলে ইংরেজিতে এটাকে। অবসোলিউট আপনি নির্বাচন আসলে টের পাবেন যে প্রজন্মের কাছে কতটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, সেটা নির্বাচন আসলে বোঝা যাবে। ফলে এবং নির্বাচনে আবার শেষ কথা, নির্বাচনের পরও তো বাংলাদেশ থাকবে, রাজনীতি থাকবে। আমার ধারণা যে আগামী নির্বাচনের পরে বাংলাদেশে আসলে একটা নতুন রাজনীতি শুরু হবে। এই যে আমাদের এই যে বলছি নতুন রাজনীতি শুরু হবে, সেটা তো স্বর্গের মতো হবে না, সেটার মধ্যে ট্রায়াল অ্যান্ড এরর থাকবে, কখনো তর্ক থাকবে, বিতর্ক থাকবে, উত্তেজনা থাকবে, কখনো হালকা সংকটও থাকবে। কিন্তু বাংলাদেশ নিশ্চিতভাবে একটা নতুন রাজনীতির দিকে যাত্রা করছে। দয়া করে রাজনীতিবিদরা যদি এখন বুঝতে পারেন, এটা তাদের জন্যও ভালো। আর যদি রাজনীতি এমন একটা জিনিস, এই রাজনীতি কিন্তু কারোই না, সোল এজেন্সি না। ধরেন আপনি এক দলের নেতা, আপনি বলছেন রাজনীতি তো আমার, এটা তো আপনার ফোরফাদার্স প্রপার্টি না, রাজনৈতিক গ্রাউন্ড। আজ পরের দিন আমরা পলিটিক্সে জয়েন করি, আমরাও তো পলিটিশিয়ান হতে পারি, নতুনটা পলিটিশিয়ান হতে পারে, এটা তো মানে ডিভাইন রাইটস যে আমি পলিটিক্স করব। সুতরাং রাজনীতিতে নতুন শক্তি আসবে, নতুন ধারণা আসবে, এবং আমরা সহনশীলতা, গণতান্ত্রিক আচরণ আগামীতে আশা করছি। যদি কেউ মনে করেন এটা আপনার বাপদাদার সম্পত্তি, আপনি দিতে চান না, তাহলে জনগণ সেটা উদ্ধার করবে। 24-এর বিপ্লব সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছে। ইলিয়াস হোসেন, 24-এর গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে গেল, সেখান থেকে আমরা কতটুকু শিক্ষা নিতে পেরেছি? এটা পরিমাপ করা একটু কঠিন। আমরা আসলে 1 বছরেই অনেকটা হাঁপিয়ে উঠেছি। বিভিন্ন জায়গায় যদি আমরা টকশো দেখি, পত্রিকার কলাম পড়ি, নানান জায়গায় এক ধরনের হতাশা যে আছে, যে এই বছর ঘুরতে না ঘুরতেই এরকম নিজেদের মধ্যে, অভ্যুত্থানকারীদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, সন্দেহ দানা বাঁধছে, লোভ কাজ করছে। তাহলে কি শিক্ষা নিলাম? প্রায় 1500 মানুষের জীবন দিল, কয়েক হাজার লোক আহত হলো, তাহলে কি হলো আর কি। তো এইখানে আমরা যখন আলোচনা শুরু করি, একটা বিষয় এরকম আসছিল যে যাদেরকে বিতাড়িত করা হয়েছে তারা কি আসলে বসে আছে? তারা কিন্তু বসে নাই, এবং তারা 15 বছরে কত কোটি কোটি টাকা আয় করেছে সেগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এবং তারা প্রতিনিয়ত ফেরার স্বপ্ন দেখছে বা জাতিকে দুঃস্বপ্ন দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। এটার থেকে বোঝা যায় যে এই যে 1 বছরের মধ্যে কিছুটা হতাশা, কিছুটা পারস্পরিক ভুল বোঝাবুঝি, এর পেছনেও মনে হয় ফ্যাসিস্টদেরও একটা ইনভলভমেন্ট আছে। তারাও নানানভাবে চেষ্টা করছে যে এই বিভেদগুলো আরো বড় করা যায় কিনা, তাহলে এরা দুর্বল হয়ে গেলে তারা চলে আসতে পারে, বা তাদের একটা অবস্থান দাঁড়াতে পারে ভিন্ন নামে, ভিন্ন লোকজন দিয়ে। এরকম নানান সময় কিন্তু আলাপ হয় যে একটা রিফাইন আওয়ামী লীগ কি আসতেছে কিনা, বা যারা একটু কম বিতর্কিত তাদেরকে দিয়ে কেউ তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে কিনা, এরকম বিষয় এসে থাকতে পারে। তো এটাও একটা এলিমেন্টস আর কি, যে এই 1 বছরের সফলতাকে বিঘ্ন ঘটানোর পেছনে হয়তো কোনো শক্তি কাজ করছে। আর এ কথা ঠিকই যে খাজা ভাই বলছেন, আপনিও বলেছেন, যে কোনো অভ্যুত্থানের পরবর্তীতে একটু লাভ ক্ষতি হিসাব নিকাশ নিয়ে শরিকদের মধ্যে একটা ঝামেলা হয়। তো আমার মনে হয় আমরা ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। তো আমি নিজেও খুব আশাবাদী মানুষ, এবং কি এত রক্তে দাগ শুকায় নেই বলতে গেলে, এখনো অনেকেই অন্ধ হয়ে আছে, হসপিটালে রয়ে গেছে। এইগুলোর কথা যদি মানুষ একটাবার ভাবে, যারা এই মানুষ ভাবে এবং যারা অংশগ্রহণকারী যে শক্তিগুলো, রাজনৈতিক দলগুলো, তাহলে তো বুক তো কেঁপে ওঠার কথা একবার, যে কি করতেছি, এদের স্বপ্ন এবং এদেরকে ভবিষ্যৎ চিন্তা নষ্ট করে এই সামান্য ভাগাভাগি নিয়ে যদি থাকি। তো আমার মনে হয় এখনও সেই শুভবুদ্ধির লোকজন আছে, আর আছে বলেই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে যদি বড় দল বলি আমরা, বিএনপি জামাতকে বলতে হয়। এরা কিন্তু সেই 15-17 বছর আগে থেকে নির্যাতিত, এবং বিএনপি জামাতের যে পরিমাণ নেতাকর্মী আহত, নিহত, গুম, অপহরণের শিকার হয়েছে, এটা তো আর কারো হয় নাই।
ফলে তাদেরকে কে বোঝাবে? আমি আপনি তো বোঝানোর কথা, তাদের নিজেই বোঝার কথা। এই মানে দুঃখজনক ঘটনাটা এখানেই, যে কি ভয়াবহ দিন গেছে তাদের, তার তুলনায় এখন এসছে যারা নিজেরা মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার। আমি এখনো ওই যে বললাম বিশ্বাস করি এবং আশা করি যারা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পারছে তারা আবার এই দেশটাকে নতুন করে এটা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলবে, এটা আমার বিশ্বাস হয় না। আমি তাদের প্রতি বিশ্বাস রাখতে চাই এবং মনে করি যে তারা ছোটোখাটো বিষয়গুলো মিটিয়ে ফেলতে পারবে। তবে এটা বাস্তবতা যে এক ধরনের ভুল বোঝাবুঝি বা একটা দূরত্ব তৈরি হচ্ছে, আবার এটা কাভার আপেরও চেষ্টা হচ্ছে, একজন আরেকজনকে সতর্ক করছে, বক্তব্য দিচ্ছে ওইভাবে, যে আবার তার প্রতিক্রিয়া জানাচ্ছে। তো এই যে আলোচনার যে জায়গাটা, এটা যদি খোলা থাকে এবং সহনীয় পর্যায়ে, দেন আপনি তাকে সমালোচনা করেন, আপনিও পাল্টা করেন, কিন্তু সেটা একটা শালীনতার মধ্যে যাতে থাকে। আমরা আগে যেরকম ওই পলাতক প্রধানমন্ত্রীকে দেখছি যে সে হয় বলে ফেললো যে সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবে, অথবা রাষ্ট্রের খুব সিনিয়র সিটিজেন তারা হয়তো একটা লোডশেডিংয়ের সমালোচনা করছে, কোনো এক সময় হয়তো অর্থনীতি নিয়ে কথা বলছে, তাদেরকে বলে দিত ওনার বাসায় লোডশেডিং দিলে বুঝবে যে কেমন ছিল আগে। যে এই যে মানে হীন চিন্তা ভাবনার যে প্রকাশ, সেটা গত 15 বছরে প্রায় প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গিয়েছিল। একদম ওই ওয়ার্ডের নেতাটাও ওইভাবে কথা বলতো বা ইয়া করার চেষ্টা করছে। কাজী মাইনুদ্দিন, এই 24-এর গণ অভ্যুত্থানের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বলা হচ্ছিল নতুন বাংলাদেশ হবে, বলা হচ্ছিল দায় ও দরদের রাজনীতি হবে। যে কথাটা ইলিয়াস হোসেন বলছিলেন, আমরা আশাবাদী হতে পারি। এই তরুণরা এখনো শেষ হয়ে যায়নি, তারা সক্রিয় রয়েছে, শুধু জেনজি নয়, হ্যাঁ জেনজি আলফা এসেছে। এর মানে হলো যে আমরা হতাশ হওয়ার মতো বোধহয় পরিবেশটা এখনো নেই, কারণ কোনো না কোনোভাবে আমাদের আশাবাদী হওয়ার একটা রাস্তা তৈরি আছে এবং সেটা সম্ভবত তরুণরা। কি বলবেন? বাংলাদেশ তরুণদের দেশ, সুতরাং তরুণদের উপর আপনাকে তো নির্ভর করতেই হবে এবং দেশটা তো তাদেরও, এটা তো খেয়াল করা দরকার। আমরা সিনিয়ররা যখন কথা বলি অনেক সময় আমাদের আচরণটা এরকম থাকে যে আপনি দয়া করে তরুণদেরকে দিচ্ছেন। এর ভাই ওনারশিপ তো ইকুয়াল ওনারশিপ, তার ওনারশিপ আমার ওনারশিপ আছে। সুতরাং আমি যেটা মনে করি যে এখানেই সব শেষ হয়ে যাচ্ছে না, এখানে সব অর্জন হচ্ছে না, কিছু কিছু জিনিস তো পেন্ডিং থাকবে আগামীর জন্য, যেগুলো নির্বাচনের পরে। তবে এরা কিন্তু আরেকটা বিষয় অনেক কিছু পাল্টে দিতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে সম্ভবত 4 কোটির একটু বেশি ভোটার হলো যারা কখনো ভোটই দেয়নি, এটা একটা বিষয়। আরেকটা হলো এদের বেশিরভাগই তরুণ। আপনি 4 কোটির বেশি বলছেন, তো এটা নাম্বারটা একটু বেশি হবে। আপনি মোটামুটিভাবে 20 থেকে 22 লাখ তরুণ প্রতি বছর মানে জব মার্কেটে আসছে, মানে হচ্ছে তারা জব মার্কেট না শুধু ভোটারও হওয়ার দাবিদার করছে। এরা 17 বছরে যেরকম ভোট দেয়নি, আপনি কেউ 6 কোটিও বলে, এখনো চূড়ান্ত হিসাব আমরা জানি না। এটা 6 কোটির মতো হবে। এই কারণে বলছি যে আসলে বাংলাদেশে 90s-এর মাঝামাঝির পর থেকে ছাত্র রাজনীতিতে কোন দিকে কে গিয়েছে সেই হিসাবটা নাই। 2001-এর ইলেকশনের ভিত্তিতে আমরা সব কথা বলি, কিন্তু 2001-এর ইলেকশন কিন্তু জোট ভিত্তিক ইলেকশন হয়েছে, বিএনপি জামাত জোট ছিল। সুতরাং ভোটে কার কত অবস্থা, ভোটের জনমিতি আর আগের মতো নেই, এটা পরিষ্কার চেঞ্জ হয়ে গেছে। কত পার্সেন্টেজ পেয়েছিল ওই হিসাব এখানে একেবারে অকার্যকর। আচ্ছা, আমার একটা বিশেষ সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে এই তরুণরা আসবে, তরুণদের জন্য নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর বিশেষ কোনো ওয়াদা থাকবে তরুণদের জন্য। আর একটা হচ্ছে যে এই যে অনিশ্চয়তা, এটার একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক দলের ফান্ডিং বা ক্যাম্পেইন ফাইন্যান্সিং। একটা দল কিভাবে রান করবে, এমনকি ব্যক্তি রাজনীতিবিদ উনি কীভাবে চলবেন, ওনার তো কোনো পেশা নাই, উনি তো রাজনীতিবিদ। এইগুলো আপনাকে সমাধান করতে হবে। এবং এই যে ফান্ডিংগুলো বা ফাইন্যান্সিংগুলো, ক্যাম্পেইন ফাইন্যান্সিং, পলিটিক্যাল পার্টি রান করার ফাইন্যান্সিং, ব্যক্তি রাজনীতির তার সংসার চালানোর যে ফাইন্যান্সিং, এটা ট্রান্সপারেন্ট হতে হবে। এটা ট্রান্সপারেন্ট না হলে, এখন ধরেন 50 লাখ মানুষ যদি বিএনপি সক্রিয়ভাবে করে, তো আপনি 50 লাখ মানুষ যদি তার কর্মীরা যদি 500 টাকা করে মাসে দেয়, তাহলে বছরে প্রায় 2000 কোটি, 1800 কোটি টাকার মতো উঠে। 1800 কোটি টাকার মধ্যে পার্টি চালা, 1800 টাকা তো লাগার কোনো কারণ নাই। ইলেকশনের পার্টির খরচটা এত খরচ লাগার কথা কোনো কারণ নাই। তো আপনি তাহলে ওই যে ব্যবসায়ীদের ডোনেশনের কথা আপনি বলছেন, সেই দিনটা এখন চলে গেছে যে ব্যবসায়িক ডোনেশন দিয়ে আপনি, কারণ হলো ব্যবসায়িক ডোনেশন আপনি যখনই নেবেন তখন তাকে আনডেও কোনো সুবিধা দিতে হবে ইলেকশনের পরে। সুতরাং আমরা দাবি করব যে ক্যাম্পেইন ফাইন্যান্সিংয়ের জন্য প্রত্যেক দল ক্রাউড ফান্ডিংয়ের আশ্রয় নিয়ে মানুষকে বলবে যে আমার দল চালাতে হবে, আমার টাকা দিতে হবে, আপনারা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেবেন, এবং সেটা হিসাব দিতে হবে তাকে। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা যে দিক, হিসাব দিতে হবে। আমেরিকাতে হিসাব দিতে হয়। তো আমাদের এই হিসাব দিলে যেটা হবে, এবং রাজনীতির ব্যক্তি যারা, তার ওয়েলথ স্টেটমেন্ট থাকতে হবে, যে উনি কীভাবে ওনার সংসার চলে, উনি যখন এমপি হচ্ছেন তখন ওনার প্রপার্টি কত ছিল, উনি যখন বেরিয়ে যাচ্ছেন তখন ওনার কত দাঁড়াচ্ছে। এগুলো যদি ট্রান্সপারেন্ট হয়, আমার মনে হয় এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে এগুলো থাকতে হবে।
খাজা মাইনুদ্দিন এবং ইলিয়াস হোসেন, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।